স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। পাচারের অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। পশ্চিমা বিশ্বের উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে নিজের মতো ভিন্ন ধরনের নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি মনে করেন বাংলাদেশ আসিয়ানের অংশ হওয়া উচিত। আগামী নির্বাচন ও দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বুধবার ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের একটি আলোচনা পর্বে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন রাখেন, এতদিন ধরে উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি নিজের মতো পথ তৈরি করা হবে? আসিয়ান দেশসহ সকলের কাছে প্রশ্ন, কি ধরনের ভবিষ্যৎ আমরা আমাদের দেখতে চাই আঞ্চলিক অংশীদার হিসেবে? আমরা কি একই পথে চলব? উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি আমরা নিজেদের জন্য নিজের পথ তৈরি করব? প্রধান উপদেষ্টা বলেন, এতদিন পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও চিন্তা ধার নিয়ে চললেও এখন দরকার নতুন করে ভাবনা বা পরিকল্পনা করার। জোর দেন অর্থায়ন ব্যবস্থা সবার কাছে সহজলভ্য করতে ব্যাংকিং ব্যবস্থা নতুন করে গড়ে তোলার উপর। পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও বিভিন্ন ধরনের যেসব চিন্তা নিয়ে চলছি সেখানে নতুন করে ভাবনা বা পরিকল্পনা করা দরকার। ব্যাংকিং ব্যবস্থা নতুন করে ভাবা দরকার। এজন্য নতুন করে সব ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, নয়তো আমরা আগের জায়গায় ফিরে যাব, যা ভবিষ্যৎ বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, আগামীর অগ্রগতি হবে ভিন্নভাবে, আর এর নেতৃত্ব দেবে তরুণরাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আরেকটি সেশনে বিশ্ব নেতাদের কাছে আগামী নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সহায়তা চান আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চে বাংলাদেশ সফরে আসতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সুইজারল্যান্ডের দাভোস শহরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনাকালে এ কথা জানান তিনি। ফিফা প্রেসিডেন্ট বলেছেন, আগামী 2 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসতে চান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় বাংলাদেশের ফুটবল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কথা হয় ইনফ্যান্তিনোর। ডক্টর ইউনূস ফিফার কাছে অর্থ সহায়তা চেয়েছেন নারী ফুটবলারদের ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য। জবাবে ইনফ্যান্তিনো জানিয়েছেন, বাংলাদেশের নারী ফুটবলের যে কোনো সহায়তা করতে প্রস্তুত ফিফা। এদিকে চলমান যুব উৎসবে বাংলাদেশে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে আলোচনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি তিনি। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতের দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন, যেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এরই মধ্যে প্রচার করা হয়েছে। ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে। জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ বাহিনী। অভিযোগ, দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণেই জন আস্থা হারায় সংস্থাটি। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে জনবান্ধব পুলিশিং এখন চ্যালেঞ্জের মুখে। কারণ চলতি মাসের গত 20 দিনে দেশে কয়েকটি খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বাড়তে থাকে নানা অপরাধ। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গত 20 দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই, চুরি ও খুনের ঘটনা ঘটে। গত 9 দিনে মৌলভীবাজারই 5 জন খুন হন, আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পল্লবীতে খুন হন 1 জন। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ।
পুলিশের পরিসংখ্যান বলছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ৩,২২৮ জন খুন হয়েছেন। গড়ে প্রতি মাসে ৩৫৫ জন হত্যার শিকার হয়। শুধু আগস্ট মাসেই ৬২৮ জন খুন হন। পুলিশ বলছে জনমনে আস্থা ফেরানো, লুট ও অস্ত্র উদ্ধার ও অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। হ্যাঁ, নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায়, অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন পেশাদারিত্ব জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে। ২০২৫ সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা, চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই। এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে। সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ৪ কোটি ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংগঠন এফবিসিসিআইতে চলছে অসন্তোষ। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সংগঠনটি এখন অনেকটাই অভিভাবকহীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলে প্রশাসক বসানো হলেও তার মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে সংগঠনটিতে সংস্কারের জন্য। তবে অভিযোগ, সংস্কারের নামে টালবাহানা চলছে নির্বাচন নিয়ে। বিগত সময়ে বড় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সরকারের থেকে দাবি আদায় করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেই সুযোগ ছিল না। দাবি আদায়ে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে এফবিসিসিআইয়ের। তবে অভিযোগ ছিল ব্যবসায়ী সংগঠন হলেও এফবিসিসিআই সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে শীর্ষ ব্যবসায়িক সংগঠনটির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায় অন্তর্বর্তী সরকার। বর্তমানে সংস্কারের নামে এফবিসিসিআইতে যারা বিভিন্নভাবে কথাবার্তা সহায়কের ভূমিকা পালন করতেছে, তারা ওই সহায়কের পদটা ধরে রাখার জন্য সংস্কারের নামে কালক্ষেপণ করতেছে। সংস্কারের নামে বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে দিয়েছে। ১২০ দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর আসছিল, সে আরও বাড়াই দিয়েছে ৪ মাস। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নেওয়া সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপত্তি থাকলেও দীর্ঘদিন ধরে এফবিসিসিআই অভিভাবকহীন হওয়ায় তা নিয়ে কথা বলতে পারেননি তারা। প্রতিটা সেক্টরেই কিন্তু প্রবলেম দেখা দিয়েছে, বিশেষ করে ভ্যাট, ট্যাক্স, এগুলো বিষয়ে কথা বলার জন্য কিন্তু আপনার প্রশাসক সাহেব কিন্তু উনি যা করার দরকার উনি কিন্তু করছে না। ব্যবসায়ীরা এফবিসিসিআইর কাছে যাবে, তার সমস্যা নেই। আজকে যে দেখেন হঠাৎ করে ব্যাট বেড়ে দিল, ৩ মাসের ভিতরে যদি আপনি টাকা পরিশোধ না করেন আপনি খেলাপি হয়ে যাবেন। এই ব্যাটে তো অনেক লোক খেলাপি হয়ে যায়, তো ব্যবসা করবে কিভাবে? বিগত সময়ে ৮০ জন পরিচালকের মধ্যে ৫৭ জনই ছিল মনোনীত। বাকি ২৩ জনের জন্য নির্বাচন হলেও এফবিসিসিআই বোর্ডের নিয়ন্ত্রণে থাকত সরকারের দলীয় লোক। এজন্য সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের কাজ করছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বাণিজ্য উপদেষ্টা সাথে মিটিং করে এসেছি, তিনি আমাদের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছেন এবং অতি শীঘ্রই আমাদের যে সংস্কার, সেই সংস্কারটা বাস্তবায়ন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সংস্কার বাস্তবায়নের পরেই নির্বাচন ঘোষণা হবে। এবং উনি বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সংস্কার হয় তাহলে অবশ্যই আপনারা জানেন নির্বাচনের একটা ৯০ দিনের বিষয় থাকে, এই ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখবে এমন এফবিসিসিআই গড়ে তুলতে নির্বাচনের দাবি সংশ্লিষ্ট সবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তেজনা কিছুটা কমলেও এখনও উদ্বেগ উৎকণ্ঠায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দারা। ৩ বিঘা করিডোর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিএসএফ নিষেধাজ্ঞা আরোপ করায় বেড়েছে ভোগান্তি। আতঙ্কে এরই মধ্যে বসতি সরিয়ে নিয়েছেন অনেকে। উৎপাদিত কৃষি ফসল পরিবহন নিয়েও দুশ্চিন্তা কাটছে না চাষিদের। তবে শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে বিজিবি। ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ। ২২ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম। ১৯৮৫ সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে। বর্তমানে প্রায় ২২,০০০ বাংলাদেশের বসবাস। তবে ভারতের ৩ বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের।
2011 সাল থেকে 24 ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ। সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালমনিরহাটের দহগ্রামের মানুষ। আমরা যেগুলো চলাচল করি তাহলে তো আমাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের কে দেখবে? কি করব আমরা, কোথায় পালাবো? আমরা খুব ভয়তে আছি। এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা। আমরা যে ভুট্টা আবাদ করছি, ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাব, মেহনত করে নিয়ে গিয়ে আমাদের তো পোষায় না। 5ই আগস্ট থেকে মনে করেন এগুলা ট্রাক ঢুকতে দিচ্ছে না, একটা বাস ঢুকতে দিতেছে না। কৃষকের এই সমস্যা নিরসনে অসহায় কৃষি বিভাগও। এখন তারা তাদের রাস্তায় ভারী যানবাহন চলতে দিবে না, এটা তো তাদের বিষয়, এটা তো এখানে আমাদের তো কোনো করণীয় নেই। কৃষকদেরকে ওইভাবে আমরা কি সাপোর্ট দেবো? আমাদের তো ওইরকম কোনো সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ নেই। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা জানিয়েছে বিজিবি। এটা যেহেতু অনেকগুলো ইস্যু আছে একসাথে, সবগুলো প্রবলেমই হয়তো আপনার সামনে যে ডিজিএলটি আছে ওখানে এইখানকার সকল প্রবলেম নিয়েই ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2011 সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। নরসিংদীর পলাশে অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানা গিলে খাচ্ছে আশপাশের পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে, হ্রাস পাচ্ছে কৃষি জমি। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কলকারখানা পরিবেশ অধিদপ্তর সহ কোনো সংস্থার অনুমোদন নেই চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটির। ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড তৈরি হচ্ছে কারখানাটিতে। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 8টি ব্যাটারি তৈরি করে বাজারজাত হচ্ছে এখান থেকে। অভিযোগ, পতিত সরকার দলের নেতাদের ম্যানেজ করেই চলে আসছিল প্রতিষ্ঠানটি। কারখানাটি বন্ধে এলাকাবাসী বিভিন্ন সময় দাবি জানালে তাদের উপর নেমে আসে হামলা মামলা সহ নানান হুমকি। ওরা মাটির নিচে অ্যাসিড যে পানিটা এটা নিচে দিয়ে দিতেছে নিষ্কাশন করে, যেটা আমরা টিউবওয়েলের সাথে উঠে আসে, যেটা খাইতেছে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা আসছিলাম বন্ধ করতে, আমাদের গ্রামবাসী চাইছে, গ্রামবাসীর নামে কেস দিছি প্রায় 40-45 জন, সবাইকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন টর্চার এগুলা করছে। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করলেন কারখানার ম্যানেজারও। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার অন দ্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব আশা করতেছি। পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশ ধ্বংসকারী হওয়ায় কোনোভাবেই এটির অনুমোদন দেওয়া সম্ভব নয়। আর আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে গড়মিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়, তাদের যে ওয়েস্ট ওয়াটার সেটা অ্যাকোমোডেট করার জন্য সাফিসিয়েন্ট নয়, যার জন্য পুকুর থেকে পানি তারা মাঠের দিকে ছেড়ে দেয়। এটার সত্যতা প্রমাণ পেয়েছে। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। যদি করতে ব্যর্থ হয় এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। এলাকার জীববৈচিত্র্য ও কৃষি জমি রক্ষায় কারখানাটির ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নানা প্রতিকূলতার মধ্যেও উপকূলীয় জেলা পটুয়াখালীতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্বল্প সময়ে বেশি লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষক আলু চাষে ঝুঁকছেন। ভালো ফলন পেতে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ভোর থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে আলু চাষে ব্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীর কৃষক। বীজ সংকট, সারের দাম বৃদ্ধির পরও গলাচিপা, দশমিনা, বাউফল, রাঙাবালিতে আলু চাষ করছেন কৃষক। অন্যান্য ফসলের তুলনায় সময় কম ও লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাবে আলুর দাম কিছুটা বাড়বে বলে শঙ্কা। বীজ আলুর দাম এবছর গেলবারের চেয়ে এবছর বেশি, খরচ বেশি পড়ে যায়। সারের প্রতি বস্তার দাম বেশি, হেপার আলুর দাম বেশি, হেপার বইয়ের দাম বেশি, মানে সবজি জিনিসের এবছর দাম বেশি। এই জিনিসটা সবজি আলুর উপরেই পড়বে। আলু ওই বিআইডিসির প্রজেক্টের গুনিয়া সারেরা বিষ আলু দেশে সহযোগিতা করছে, সেই মাধ্যমে
প্রজেক্ট করতে পারছি, নাহলে আমরা করতে পারতাম না। চলতি বছর জেলায় সানশাইন, অ্যাস্টারিক্স, ডায়মন্ড জাতের আলুর বীজ বপন করা হয়েছে। ফলন ও দাম ভালো পেলে কৃষক লাভবান হবেন। ব্যস্ত সময় পার করি, সবাই মিলে আলুর কাজ করি। পরীক্ষা শেষে আমরা এই আলু খেতে আলুর কাজ করতেছি, সবাই মিলে জিলে এই যে আমরা 4-5 জন আছি। এখন যে কাজ কাম চলতে আছে, এখন তো মানুষ পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই স্কুল বাদ দিয়ে এই খেতে খামারে কাজ করা লাগতেছে। শীতের সময় পোকামাকড় থেকে বাঁচতে ও ভালো ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর দাম এবার একটু বেশি হওয়ায় সাধারণ যারা কৃষক, যারা আগে করতো না, তারাও এখন চাষাবাদ করার আশা পোষণ করছে এবং আমাদের কাছে বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমরা বিডিসির মাধ্যমে তাদেরকে বীজ ক্রয় করতে বলছি এবং ওখান থেকে তারা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। এবং চলতি বছর পটুয়াখালীতে 1050 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। কম খরচে লাভ বেশি হওয়ায় গাছ আলু চাষে আগ্রহ বাড়ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষকের। কিছুটা কমে পাওয়ায় বাজারে এই আলুর চাহিদাও বেশ। আবাদে চাষিদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। পুষ্টিগুণ সমৃদ্ধ গাছ আলু। নিত্যপণ্যের বাজার যখন অস্থির, তখন কিছুটা হলেও স্বস্তি এনেছে এই আলু। এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় 400 বিঘা জমিতে চাষ হয়েছে গাছ আলু, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। চাষে খরচ কম ও লাভ বেশি। এছাড়া অন্য সবজি চাষের মধ্যবর্তী সময়ে গাছ আলুর ফলন হওয়ায় পাওয়া যায় বাড়তি লাভও। প্রতি হেক্টর জমিতে গাছ আলু চাষে খরচ 15 থেকে 20 হাজার টাকা, আর আলু বিক্রি করে আসে 1 লাখ টাকার বেশি। কেজি প্রতি দাম 35 থেকে 40 টাকা। 10 দিন লাগা তো 20 দিন হয়ে যায়, তো ফসলে নষ্ট হয় নাই, আরো দ্বিগুণ ফলটা আরো বেশি হয়। এটা কান্ডিকাত 100 মণ আলু হয়, এবারে ভালো হয়েছে। এই পর্যন্ত আরো আশা করি যে 50-60 মণ আলু তোলা হয়েছে, আরো 50-60 মণ আলু তুলতে পারবো। বাজারে গোল আলুর দাম বেশি থাকায় গাছ আলুর চাহিদাও বাড়ছে। তুলনামূলক কম দরে পাচ্ছেন ক্রেতারা। বর্ষায় আবাদ করা হয় গাছ আলুর। চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। 10-12 বার একটা জমি থেকে এই আলুটা তারা হারভেস্ট করতে পারে এবং একই মাচা থাকার কারণে এখানে তাদের কোনো বাড়তি খরচের প্রয়োজন হয় না। প্রতি বিঘাতে 4-5 থেকে 6 হাজার টাকা মতো খরচ হয়। 1-2টা কীটনাশক দিলেই চলে। স্থানীয় আমাদের তারাকান্দি বাজারে একটি চমৎকার বাজার ব্যবস্থাপনা তৈরি হয়েছে গাছ আলুর, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যাপারী আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা এখানে আসেন। এই চলতি মৌসুমে আমরা আশা করছি প্রায় 20 কোটি টাকার এই ফসলটি বিক্রি হচ্ছে। চাষের পরিধি বাড়ানো গেলে গাছ আলু অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 1 মাস ধরে জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাম পরিচয়বিহীন এক শিশু। আহত শিশুটিকে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কথা বলতে না পারায় জানা যাচ্ছে না তার নাম পরিচয়। মানবিক কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ রোগীর স্বজনরা শিশুটির দেখভাল করলেও আশ্রয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে শিশুটি নির্বাক চোখে বারবার খুঁজে ফিরছে স্বজনদের। নাম পরিচয়হীন 12 বছর বয়সী এই শিশুর এখন আপনজন হাসপাতালে আসা রোগীদের স্বজন, চিকিৎসক আর নার্সরা। গেল বছরের 31শে ডিসেম্বর এক ব্যক্তি রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে জামালপুর জেনারেল হাসপাতালে। কথা বলতে না পারায় জানা যায়নি তার নাম পরিচয়। হাসপাতালের উদ্যোগেই চিকিৎসা চলছে শিশুটির। সেবা শুশ্রূষা করে যাচ্ছে অন্য রোগীদের স্বজনরাও। কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না, সেই অবস্থায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই। ব্রেনের ভেতরে তার রক্তক্ষরণ হয়েছে। যারা নার্সরা এখানে আছেন তাদের সেবা যত্নে বাচ্চাটা এখন আগে থেকে অনেকটা ইমপ্রুভ। রেফার করা হয়েছিল, কিন্তু ওর স্বজন এ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি দেখে ও এখানে আপাতত চিকিৎসাধীন আছে। এখন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। চিকিৎসা ও দেখভালে কমতি না থাকলেও শিশুটির আশ্রয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যাঁ, যা খেজমত জীবিত মনে করেন না, আমি এইসব পড়াশুনি করি, কারণ হ্যাঁ কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। বাচ্চার তো কোনো লোক নাই, যেই পাচ্ছে সেই তুলে তুলে খাওয়াইতেছে, যেই পাইতেছে তার বাচ্চাটাকে নিয়ে যত্ন করতেছে। তবে শিশুটির স্বজনদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানকার পরীক্ষা নিরীক্ষা সহ বাচ্চাটা এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে। আমরা
রোগী কল্যাণ এবং এখানকার একজন এনজিও কর্মীর মাধ্যমে তার অভিভাবকদের খোঁজ নিচ্ছি। যদি তাদের লিগাল কোনো অভিভাবক পাই তাহলে তাদেরকে আমরা হস্তান্তর করব। নাম পরিচয়হীন অসুস্থ শিশুটি দ্রুতই আপনজনদের কাছে ফিরে যাবে এমনটাই প্রত্যাশা চিকিৎসক সহ সবার। ডিভিসি নিউজ ডেস্ক। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এ কাজে বিমান সহায়তা সহ দক্ষিণ সীমান্তে 1500 সেনা পাঠানো হবে। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না, প্রাথমিকভাবে শারীরিক বাধা এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শরণার্থী ভ্রমণ স্থগিত করা হয়েছে একটি পৃথক আদেশ জারি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ধরপাকড়। এরই মধ্যে নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। নিউ ইয়র্কের ফুলটন এলাকায় আড্ডা দেওয়ার সময় নথিপত্রহীন এই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে সই করেন তিনি। ঘোষণা দেন অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার। এরপরই ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। এতে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এতে আতঙ্কে রয়েছে নথিপত্রবিহীন বাংলাদেশিরা। আগুনের গুজবে পুষ্পক এক্সপ্রেস থেকে লাফিয়ে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। পাশের লাইনে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার এ ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রে। পুলিশ জানায়, মুম্বাই থেকে 400 কিলোমিটার দূরে পাচোরার কাছে ছিল পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি। এমন সময় ট্রেনের কোনো একটি বগিতে আগুন লেগেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ট্রেনের চেইন টানেন আর কয়েকজন যাত্রী লাফ দেন। এমন সময় দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। কর্মকর্তারা আরও জানান, এরই মধ্যে আহতদের উদ্ধার করতে উদ্ধারকারী ট্রেনটি রওনা দিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নান্দেজ। খেলার খবর। বিপিএলে আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় খুলনা মাঠে নামবে সিলেটের বিপক্ষে। শেষ 5 ম্যাচের 3টাতেই হেরে পয়েন্ট টেবিলের 6 আছে রাজশাহী। অন্যদিকে উঠতে থাকা রংপুর অনেকটা নির্ভর হয়েই দিনের প্রথম ম্যাচ খেলতে নামবে আজ। অন্যদিকে সন্ধ্যায় খুলনা টাইগার্স আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। আজকের 2 ম্যাচ শেষে বিপিএলে আবারও 2 দিনের বিরতি। 26শে জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমার সামনে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যেই সংবাদটি দেখতে পাচ্ছি, বিষের বিপদে রক্ষক সুন্দরবন। বনের নদী খালে বিষ ছিটিয়ে মাছ শিকার বেড়েছে। মাছ ব্যবসায়ীরা ঘুষ দিয়ে বনরক্ষীদের হাত করেন। বনদস্যুদের আবার নামানো হচ্ছে সুন্দরবনে। বিষ দিয়ে ধরা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। এরপর আমার কাছে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে সংবাদটি যেটি দেখতে পাচ্ছি প্রথম পাতায়, গাজীপুর আশুলিয়ার শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবি। গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ। চন্দ্রা নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। 3 সংবাদকর্মীর ওপর হামলা, দীর্ঘ যানজট দুর্ভোগ। এরপর চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে। দৈনিক যুগান্তরে দেখছি, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল, স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই নির্বাহী আদেশে সই করে যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন, সেই প্রসঙ্গ উঠে এসেছে এই সংবাদের। পর চলে যাচ্ছি দৈনিক কালবেলায়। মুক্তির পথে বিচার বিভাগ, অর্থাৎ বিচার বিভাগ পৃথকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা দেখছি খবরে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, বাংলাদেশ প্রতিদিন।
হতাশা বাড়ছে ব্যবসায়ীদের, সরকার চায় ব্যবসা বন্ধ হোক, অভিযোগ অনেক উদ্যোক্তার। সবাই কথা বলে, সহায়তা দেয় না, দিন যাচ্ছে আর শিল্প কারখানা দুর্বল হচ্ছে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের যে খবরটি আমার চোখে পড়ছে, একটি ফোন কল তটস্থ বিমানবন্দর অতঃপর। গতকাল যে হযরত শাহজালাল বিমানবন্দরে যে বোমাতঙ্কের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি উঠে এসেছে এই সংবাদে। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়, দৈনিক কালের কণ্ঠে। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনি চিকিৎসা নিচ্ছেন লন্ডনে এবং সেই ওয়ান স্টপ সার্ভিসে তাকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা, সেই খবরটি আমরা দেখছি। পরবর্তী পত্রিকা বণিক বার্তা। বণিক বার্তায় যেটি সংবাদ প্রথম পাতায় রয়েছে, এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত, প্রতি কিলোওয়াট সক্ষমতার বিপরীতে ভর্তুকি সবচেয়ে বেশি বাংলাদেশে। এরপর রয়েছে ইংরেজি পত্রিকাগুলো। প্রথমেই দেখছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম অন্যতম প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট টু ইম্পোর্ট 13 লাখ টনস অফ রাইস হুইট টু বুস্ট স্টকস, কুল অফ প্রাইসেস। অর্থাৎ মূল্যে বাজারে স্থিতিশীলতা আনতে 13 লাখ টন চাল এবং গম আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সংবাদটি আমরা দেখছিলাম। এরপর চলে যাচ্ছি দ্য ডেইলি অবজারভারে। এনবিআর রিট্র্যাক্টস ডিসিশন টু হাইক ভ্যাট রেট। আমরা জানি কিছুদিন আগেই অর্থ বছরের মাঝামাঝি সময়ে আসলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটি প্রত্যাহার করা হয়েছে। এরপর চলে যাচ্ছি দ্য নিউ এজে। ইউনুস সিক্স গ্লোবাল সাপোর্ট টু রিকভার স্টোলেন বিলিয়ন্স। আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে আছেন এবং সেখানে বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার জন্য দেশ থেকে যে বিপুল অর্থ পাচার হচ্ছে সেটি ফিরিয়ে আনতে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়টি উঠে এসেছে এই সংবাদে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।